সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন সুন্দর দিন শুরু করলাম। এই নতুন দিনে তোমাদের সামনে আবার একটা নতুন সুন্দর ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের শুরুটা একদম অন্যরকম। আজকে আমি সকালবেলায় আমার গোপাল, গুরুদেব এবং লোকনাথ বাবা দিয়ে শুরু করলাম। এখন যে ভিডিওটা দেখছো, এই যে ভিডিওটা করে তোমাদের সামনে দেখাচ্ছি, এটা আমার দুপুরের পুজো হয়ে যাওয়ার পরেই ভিডিওটা করেছি। করে এখন শুরুতে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে দেখো কেমন লাগে, কিন্তু ভিডিওটা আমার দুপুরের পুজোর পরের ভিডিও। তা আজকে এইভাবেই শুরুটা করলাম। প্রতিদিন ওই সকালের দৃশ্য দিয়ে বা অন্য কিছু দিয়ে শুরু করি। এখন একটু এক এক দিন এক এক রকমভাবে শুরু করছি। দুটো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই দেখো, এখানে একটা কড়াই, এখানে একটা কড়াই, দুটো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর এইখানে চাল ধোয়া আছে, এখানে পটল কাটা আছে, কাটলাম সবই যদিও। আর এখানে পটলটা কেটেছি, একটা ধোয়া হয়নি আর ওটা ধোয়াও হয়ে গেছে। আর এখানে মাছের আলু আর আলু পটলের আলু কাটা আছে। এই কাটা আছে। আজকে হবে আলু পটলের তরকারি, মাছ, আর আলু পটলের তরকারি, মাছ আর পটল ভাজা। আর যদি ডাল হয় সেটা পরে দেখছি কি হবে। তাহলে দেখতে থাকো, আমি রান্না শুরু করে দিই। আজ টগরি আসবে না, আমাকেই রান্না করতে হবে। দেখতে থাকো। আজকে টগরি আসবে না, কালকে রাত্রেই ফোন করে জানিয়ে দিয়েছিল যে ও আসতে পারবে না, শরীরটা ভালো নেই। সেই কারণে আমি রান্নাটা শুরু করে দিলাম। তা ও জোগাড় করে রেখে যায়, কিন্তু হঠাৎ করে হলে আর কি করে জোগাড় করবে। এখন মানে হঠাৎ করেই অসুবিধাটা হয়ে যাচ্ছে। সেই কারণে ও জোগাড় করে রেখে যেতে পারছে না। অল্প কটা পটল কাটা ছিল, 10-12টা মতো, কিন্তু 10-12টা পটলে আমাদের কিছুই হয় না। আর তারপরে আমি আবার বসে বসে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। কিছু করার নেই, এক আধ দিন তো করতেই হবে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, 6টার সময় উঠে আমি ভাজার পটল, তারপরে সবজির পটল সমস্ত কেটে নিলাম, মাছের আলু পটলের তরকারির আলু কেটে নিলাম, আদা বাটা, টমেটো, এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি শুরু করে দিলাম রান্না। সকালে উঠে ভাত বসানো, রান্না করা, আগে যখন যেটা কাজ সেটাই আগে না করে নিলে মুশকিল। যে সময়কার যে কাজটা সেই সময় সেই কাজটা যদি না করা যায় তাহলে মানে সব কিছুতেই অসুবিধে হয়ে যায়। জীবনের ক্ষেত্রেও হয়, মানে বাস্তব ক্ষেত্রেও হয়, আবার এই সমস্ত সাধারণ ছোটোখাটো ব্যাপারেও হয়। দেখবে যখন তুমি মানে রান্নাটা যদি তোমার সকালেই দরকার হয়, সকালেই যদি তুমি রান্নাটা না করো, তাহলে তো তোমার দেরি হয়ে গেলে যে অফিসে যাবে, অফিসের ভাত পাবে না, এদিকে অসুবিধে হয়ে যাবে। জীবনেও তাই, জীবনেও যে জিনিসটা প্রথমেই করার দরকার সেই জিনিসটা যদি প্রথমে না করি তাহলেই অসুবিধা। যেমন পড়াশোনাটা, যেমন আমরা পড়াশোনা করার আগেই বিয়ে হয়ে গেছে, কাজেই পড়াশোনাটা শেষ করতে পারিনি, সংসারটাই টেনে গেছি। আবার সংসার জীবনে এসে যে নিজের জন্য কিছু করা, যে নিজের ভবিষ্যতের জন্য কিছু করা, কিছু অর্থ জমানো, বা বাড়ি করা, অর্থ জমানো, গহনাগাটি করা, শাড়ি কাপড় কেনা, এই যে সমস্ত কাজগুলো, সেগুলো যদি সেই সময় না করতে পারা যায় প্রথম জীবনে, তাহলে তো কষ্ট হবে। যেটা আমাদের হয়েছে, আমরা প্রথম জীবনে এগুলো কিছুই করতে পারিনি। আমাদের মানে এমন নয় যে ইচ্ছাকৃতভাবে করিনি, তা নয়, আমাদের সামর্থ্য ছিল না, তাই আমরা করতে পারিনি। বহু মানুষের এরকম হয়, আবার বহু মানুষের সামর্থ্য থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে পুরো উল্টোটা হয়েছে। আমাদের সামর্থ্য ছিল না, সেই কারণেই আমরা করতে পারিনি। যেটুকু বেতন ছিল, সেই বেতনের ওপরে সংসার চালিয়ে বাকি আর অন্য কিছু করা সম্ভব ছিল না। সে গ্রাম বলো আর শহর বলো, শহরে তো আরও বেশি কঠিন। গ্রামে তবুও একটু কম খরচে সংসার চলে, সবজিপাতির দাম অনেকটাই কম থাকে, কিন্তু শহরে সেই জিনিসটা আরও কম। প্রথম জীবনে আমরা এগুলো করতে পারিনি। এখন আমাদের পস্তানোর শেষ নাই, আমরা এখন আফসোস করে কুল করতে পারছি না। কিন্তু এটাও ঠিক যে এখন আফসোস করে তো আর কিছু হবে না, শুধু আফসোস করাটাই সার হবে। আমরা এখন আর কিছুই পাবো না, জীবনে যেটা পাওয়ার দরকার সেটা আর আমরা কিছু পাবো না। কাজেই যেটা পাবো
এখন সেটা নিয়েই এগোতে হবে। আমাদের হাতে যেটা নেই সেটা নিয়ে আফসোস করে, সেটা নিয়ে কান্নাকাটি করে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করে শুধু অসুখই বেড়ে যাবে, শরীরটাই খারাপ হয়ে যাবে, মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে যাব। তার থেকে এটাই যদি ভেবে নিই যে আমার হাতে এখন যেটা আছে সেটা নিয়েই যদি আমি চলি, তাহলে হয়তো জীবনে আনন্দ নিয়ে বাস করতে পারবো। তো সেই জন্য এখন আমি ইউটিউব করছি, অনেক কিছুই করলাম, অনেক কিছু করে কোনো কিছুতেই সেভাবে দাঁড়াতে পারলাম না। যেমন পার্লার করেছিলাম, পার্লারটা যদি দাঁড়িয়ে যেতাম, যদি সেই জায়গায় থেকেই যেতাম, যদি কৃষ্ণনগরে আমি থেকে যেতাম একটা না, বা লকডাউনটা না হতো, তাহলে হয়তো পার্লারে এতদিন আমি দাঁড়িয়ে যেতাম। কারণ পার্লারটা দাঁড়ানো শুরু হয়ে গিয়েছিল, বেশ ভালো চলছিল, সেই পার্লার বন্ধ করে দিতে হলো। কারণ এখানে প্রথম কথা চলে আসলাম। আর তবে হ্যাঁ, ওই মুহূর্তে বন্ধ করে না দিলে লকডাউনে আমাকে বন্ধ করতেই হতো। আমি লকডাউনের 2 মাস আগে বন্ধ করেছি, খুব বেশি দিন আগে বন্ধ করিনি, লকডাউনে 2 মাস। তখন জানতাম না যে লকডাউন হয়ে যাবে, তবে লোক মুখে শুনছিলাম যে এরকম নাকি একটা অসুখ এসেছে, চীন থেকে বা কোথা থেকে একটা অসুখ এসেছে, সেই অসুখটা এরকম হচ্ছে, খুব ছোঁয়াচে, চারিদিকে হচ্ছে, অনেক দূরে দূরে হচ্ছে, সেটা শুনেছিলাম যে বিদেশে হচ্ছে। কিন্তু আমাদের এখানে যে হচ্ছে সেটা তখনও প্রচার ছিল না। শুনতাম, বিশ্বাস করতাম না, কখনো বিশ্বাস করতাম, কখনো বিশ্বাস করতাম না। ওই একটা ধরা পড়েছে, ওই অমুক হয়েছে, তমুক হয়েছে, কার বাড়িতে হয়েছে, বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, মানে এই রকম প্রচার হচ্ছিল আর কি। তখন কলকাতায় হয়েছে, তারপরে দেখা গেল একটা দুটো কলকাতায় হচ্ছে, বাইরে হচ্ছে, এরকম বিভিন্ন যারা বাইরে আছে তাদেরকে এখানে আসতে দিচ্ছে না, এ সমস্ত বিভিন্ন শুনছিলাম। কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না যে এই হারে জিনিসটা হবে বা কিছু, সেই কারণে তখন বন্ধও করছিলাম না, করিনি। তারপরে যে মেয়েটা আমার পার্লারে কাজ করতো, সেই মেয়েটার বিয়ে হয়ে গেল। প্রথমে যে করতো সে তো আগেই মানে বিয়ে করে চলে গেল। তাও কিছুদিন এসেছিলো, বলে তুমি একজন কাউকে খুঁজে নাও, তারপরে আমি ছেড়ে দেবো। তারপরে একজনকে নিলাম, পিঙ্কি বলে। তখন সে পিঙ্কি শুরু করতো, কিন্তু তারপরে যখন পিঙ্কিরও বিয়ে হয়ে গেল, তখন আমি দেখলাম আর নতুন করে মেয়ে নিয়ে লাভ নেই, কারণ বুবাইয়ের চাকরি হয়ে গেছে, আর কলকাতাতেই যখন চাকরি বিকাশ ভবনে, তখন আমি তো আর ওখানে থাকবো না, আমাকে আর ওখানে আর রাখবেও না, বললো এখানে থাকার কোনো দরকার নেই, আমরা সবাই কলকাতাতেই চলে যাব। এই কথা যখন হলো, তখন নাহলে আমাকে পার্লার বন্ধ করতেই হবে। এইটা কি হলো, মানে আমার যে জায়গাটা, সেটা থেকে আমাকে সরে যেতে হলো, কিছু করার নেই। মানে সব ক্ষেত্রে নিজের জেদ বজায় রাখলে তো চলবে না, কিছু কিছু ক্ষেত্রে জেদটাকে সরিয়েও দিতে হয়, যেটা আমার ক্ষেত্রে ঘটে। মানে আমাকে দেখে মনে হয় যে আমি বোধহয় খুব জেদি, বা যেটা বলবো সেটাই করব, এরকম মনে হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, তাতে আমার সব কিছু বিসর্জন দিতে হয়েছে আমাকে। বাস্তব ক্ষেত্রে কিন্তু এমন নয় যে আমি ভীষণ জেদি বা আমি কারোর কথা শুনি না, এমনটা কিন্তু নয়। কিন্তু আমাকে দেখে মনে হয়, বা আমাকে অনেকেই বলে যে আমি যেটা বলি নাকি আমি সেটাই করি, কিন্তু বাস্তব জীবনে আমি সেটা কখনোই করতে পারি না। আমার ইচ্ছা মতো আমি কখনোই চলতে পারি না। এটা বাস্তব জীবনে আমার কখনো হয়নি, আজ পর্যন্ত কোনো দিন হয়নি যে আমি এটা ইচ্ছা করেছি। হ্যাঁ, কোন ইচ্ছাগুলো হয়েছে বললাম তো, অতি সাধারণ ইচ্ছা, যেগুলো এটা খাবো, এটা খেতে ভালোবাসি, সেটা ঠিক আছে, রান্না হলো বাড়িতে, যেটাই হোক, এই ধরনের যে ইচ্ছেগুলো, সেগুলো হয়েছে। কিন্তু বড় বড় যে সমস্ত চিন্তা ভাবনাগুলো, সেগুলো আমি কখনোই করিনি, বা করতে পারিও নি, হয়তো সেই জন্যই করিনি। আর করলেও হয়তো সেটা ভুলভাল হয়ে গেছে, ঠিক হয়নি। সেই জন্য যারা মাথা, তারাই মানে এই চিন্তা ভাবনাটা করে কাজ করেছে। এবার সবাই হয়তো বলে যে আমার কথাতেই সব কাজ হয়, কিন্তু যারা সামনে থাকে, বা যারা সেই সময় সেই সঙ্গে থাকে, তারাই বোঝে যে কার কথায় কাজ হয়, কে কার কথা শোনে, কে কার কথা শোনে না। আর সব কথা আমি শুনতে বাধ্যও করি না, আমার বাড়ির লোককে আমি জোর করে যে কথা শুনতে বাধ্য করব সেটা করি না। হ্যাঁ, তবে একটা শাড়ি কিনবো, ঠিক আছে, যদি টাকা পয়সা জোগাড় করতে পারলাম, একটা শাড়ি কিনলাম। আমি একটু এই জায়গায় বেড়াতে যাব, ঠিক আছে, টাকা পয়সা জোগাড় করলাম, বেড়াতে গেলাম। আমি একটা সাধারণ জিনিস কিনবো, সেইটা ঠিক আছে করলাম। কিন্তু ছেলেটা কি নিয়ে পড়াশোনা করবে, কোন জায়গায় যাবে, কোথায় আমি বাস করব, কোথায় আমি কি করব, কোন জায়গায় জমি কিনব, কোন জায়গায় আমি বাড়ি করব, কোন জায়গায় ফ্ল্যাট করব, কবে আমি গাড়ি কিনব, কবে কিনবো না, এগুলো আমার কথায় চলে না, এগুলো কখনো আমার কথায় হয় না। সেগুলো তার কথাতে হয় বেশিরভাগটাই। তবে হ্যাঁ, আমার সঙ্গে আলোচনাটা করে, তবে আলোচনায় খুব একটা মতামত প্রকাশ আমি করি না, কারণ আমি জানি আমার মতের কোনো মানে ঠিক নাই। আমি যে মতটা দিই সেটা সবসময় ভুলভালই হয়। অনেক মত এরকম দিয়ে দেখেছি, সেটা যদি করেও থাকে সেটা ভুলই হয়েছে, ভালো কিছু হয়নি, মানে সেই কাজটা ভালো কিছু কাজ হয়নি। ঠিক সেই কারণে আমি বড় কিছু ডিসিশন নিতে গেলে মতামত দিই না।
কিন্তু আশেপাশে যারা আছে বা যারা দেখে আমাকে বা আমার বরকে দেখে বা আমাকে দেখে, তারা ভাবে যে হয়তো সমস্ত ডিসিশন আমি নিই আর আমার কথাই ওঠে আর বসে, কিন্তু তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে যারা ভাবে আমার মনে হয় তাদের লোকরাই তাদের কথাই ওঠে বসে। কিন্তু আমি কখনো বলি না যে তাকে আমার কথায় উঠতে বসতে, তার তো নিজস্ব একটা ব্যক্তিগত মত আছে, আমি সেই মতটাতে চলার সুযোগটা তাকে দিই। হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে সে আলোচনা করে, আলোচনা করেই কাজ হয়, কিন্তু আলোচনা করতে গেলেও গুরুত্বপূর্ণ যে সমস্ত ডিসিশানগুলো, সেই ডিসিশানগুলো আমি কখনো নিতে চাই না, কারণ আমি গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে ব্যর্থ মানে এটাই যে আমি নিলে সেই ডিসিশানটা খুব একটা ভালো কিছু হয় না। সেই কারণে আমি নিতেও চাই না, কারণ নিয়ে একটা গণ্ডগোল কিছু হয়ে যাবে, সেই জন্য নিই না। এই যে ছেলেটার পড়াশোনাটা কোন লাইনে পড়বে, কি করবে, এই যে ডিসিশানগুলো, আমি এই ধরনের ডিসিশানের কথা বলছি, এই ধরনের ডিসিশান আমি নিই না। আমি নিতে গেলেই গণ্ডগোল করে ফেলবো, কারণ আমি ব্যাপারটা বুঝি না যে কোন লাইনে পড়লে ওর জীবনে উন্নতি হবে, কোন লাইনটা নিয়ে চললে ওর জীবনে উন্নতি হবে, সেটা আমি বুঝি না। সেটা ওরাই ডিসিশান নিয়েছে। প্রথমে কম্পিউটার নিয়ে পড়তে বলেছিল, ও কম্পিউটার নিয়ে পড়েনি, ওর ইচ্ছা ছিল না, পড়লো না। ওকে পুরো বিটেক কমপ্লিট করতে বলা হয়েছিল, বিটেকও কমপ্লিট করলো না, বিইটা কমপ্লিট করেনি, না করেই চাকরি করেছে। তারপরে বিই করেছে, মানে ওই চাকরি ছেড়ে দেওয়ার পরে, উড়িষ্যায় যে চাকরি করতো L&T কোম্পানিতে, সেখানকার চাকরি ছেড়ে দিয়ে তারপরে ও বিই করেছে, তারপরে এখানকার চাকরি করছে বিকাশ ভবনে, এটা সরকারি চাকরি করছে। তা এই রকম ব্যাপার, সেই কারণে ওরা ওদের ডিসিশানটা নিয়েছে। হয়তো আমি এই ডিসিশানটা কী ডিসিশান নিতাম জানি না, যদি জোর করে কম্পিউটারটা নিয়েই পড়াতাম, তাহলে হয়তো আইটি সেক্টরে চাকরি পেতো কি পেতো না আমি জানি না। এবার ওর যেহেতু কম্পিউটারটা ভালো লাগে না, সেই কারণে ওর বাবা সেখানে জোর দেয়নি, সেই কারণে মানে, কিন্তু এখানে আমার ইচ্ছে ছিল, আমার মনে হয়েছিল যে কম্পিউটার নিয়ে পড়ুক, আইটি সেক্টরে চাকরি করুক, কিন্তু দেখলাম যে ওর কোনো ইচ্ছে নেই। এবার ওর ইচ্ছে নেই বলে বুবাইয়ের, মানে আমার ছেলের কথা বলছি, বুবাইয়ের ইচ্ছে নেই বলে বুবাইয়ের বাবাও কিন্তু সেক্ষেত্রে জোর দিল না, কারণ বুবাইয়ের বাবা দেখলো যে যদি ছেলের ইচ্ছে না থাকে, মত না থাকে, তাহলে সে পড়াশোনাটা করতে ভালোবাসবে না, আর যে জিনিসটা সে ভালোবাসবে না সেই জিনিসটা তার কখনোই মানে তাতে উন্নতি করতে পারবে না। ভালো না বাসলে উন্নতি করা খুব কঠিন। তো সেই কারণে ও যেটা ভালোবাসলো সেটাই দিল। তাহলে এখানে যদি আমি ডিসিশানটা দিয়ে আমার ডিসিশানটা জোর করে চাপিয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে ছেলেটার ক্ষতি ছাড়া ভালো কিছু হতো না। এই কারণে আমি ডিসিশানগুলো, গুরুত্বপূর্ণ ডিসিশানগুলো আমি দিই না। এবার বাড়ি জমির কথা, হ্যাঁ, জমি দুবার কেনা হয়েছে, কিনিনি তা নয়, দুবার জমি কিনেছি আমরা, কিন্তু দুবারই আমরা জমি রাখতে পারিনি। এটা ডিসিশানের কিছু নয়, এটা ভাগ্য। কারণ আমার খুব শখ ছিল যে আমি জমি কিনে নিজের জমির ওপরে বাড়ি করব, এই শখটা আমার খুব ছিল। আবার এটাও শখ ছিল যে জমিটা নেব খুব ভালো জায়গাতে নেব, মানে এমন একটা জায়গায় নেব যেরকম রাস্তাঘাট থাকবে, বাজারহাট সমস্ত কিছু কাছে থাকবে, একদম আমি ঘর থেকে নেমেই বাজার করতে পারবো, এই রকম জায়গায় জমি নেব। আবার আমার মানে করিমপুরে জমি নেওয়ার কোনো ইচ্ছে ছিল না যে করিমপুরে জমি নেব। করিমপুরে তবুও জমি কিনেছিলাম একদম বাড়ির পাশে, কিন্তু সে জমিটা রাখতে পারিনি আমার মানে পারিবারিক পরিস্থিতির জন্যে, আমার নিজস্ব পারিবারিক পরিস্থিতি, আবার মানে সব কিছুর পারিবারিক পরিস্থিতি আমি এতটা বুঝিয়ে আর বললাম না, নিশ্চয়ই কথার ভাজেই বুঝতে পারবে যে কী পরিস্থিতির জন্য আমি একদম শ্বশুরবাড়ির পাশের জমি বিক্রি করে দিলাম। এটা মানে বোঝার মতো ক্ষমতা প্রত্যেকেরই আছে আমার ধারণা। কাজেই একদম পাশে জমি কিনেও সেটা রাখতে পারলাম না, বিক্রি করে দিলাম। সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো, আমরা চলে আসলাম বহরমপুরে। তা সেই জন্যে ওখানকার জমিটাও বিক্রি করে দিলাম, পারলাম না রাখতে সেটা। তারপরে কৃষ্ণনগরে একটা জমি কিনলাম, কৃষ্ণনগরে বাড়ি করব বলে সব ঠিকঠাক করলাম, কিন্তু কি হলো, কৃষ্ণনগরে ছেলেটা চলে আসলো কলকাতায় চাকরি নিয়ে। এবার যেহেতু কলকাতা থেকে ছেলেটা, আর উড়িষ্যায় যখন ছিল, কলকাতা থেকে উড়িষ্যা যাওয়া আসা করবে, সে কৃষ্ণনগর পর্যন্ত যাবে না, সেই কারণে কৃষ্ণনগরের জমিটা আমরা রেখে কি করব, সেই জন্য কলকাতায় একটা 2 কামরার ফ্ল্যাট কিনলাম, 2 বেডরুমের। এবার 2 কামরার ফ্ল্যাট কিনলাম বলে ওই জমিটা রাখতে পারলাম না, নিজের আর্থিক সমস্যার জন্য। তখন নিজেদের আর্থিক সমস্যা, কারোর কাছে তখন একটা পয়সা চেয়ে আমরা পাইনি, কেউ দেয়নি, অনেক কষ্ট করে চেয়েছিলাম, অনেকের কাছে চেয়েছিলাম, মানে কিন্তু দিয়েছিল, মা বাবা দিয়েছিল, আমার মামা দিয়েছিল, আমার মা বাবা দিয়েছিল, প্রত্যেকেই ধার হিসেবে দিয়েছিল, সবাইকে শোধ করে দেওয়া হয়েছে। কিন্তু আরও যার কাছে চেয়েছিলাম তারা কেউ দেয়নি, হয়তো ভয় পেয়েছিল বা তাদের কান পর্যন্ত পৌঁছয়নি, হয়তো জানি না কি হয়েছিল, কেউ পাশে এসে তখন দাঁড়ায়নি। খুব কষ্ট করে, অনেক কষ্ট করে ওই জমিটুকু নিয়েছিলাম কৃষ্ণনগরে। আজকে সকাল, এখন 11টা বাজছে, 11টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। এখন আমরা বসলাম চা খেতে, দেখতেই পাচ্ছ চা নিয়ে বসলাম, এই যে চা,
এই যে চা নিয়ে বসলাম, কারণ ভোট নিতে গিয়েছিল, ভোট নিয়ে আসলো, এসে এই যে ঘুমাচ্ছিল, সব 5টার সময় এসেছে, এসে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন আমরা চা নিয়ে বসেছি। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার সকালকার টিফিন হবে, মানে এত বেলায় টিফিন হবে। আজকে দুপুরের খাওয়া কখন হবে জানি না, দেখতে থাকো তাহলে। তা যেটা বলছিলাম যে কৃষ্ণনগরে ওরকম জমিটা কিনলাম, এবার ফ্ল্যাটটা যখন কলকাতায় নিয়ে নিলাম, 2 কামরা বেডের ফ্ল্যাট, এবার ফ্ল্যাট নিয়ে আর আমাদের মানে টানতে পারছিলাম না, সত্যি কথা যেটা। কারণ ওই একটা চাকরির ওপর থেকে সমস্তটা চালানো, আর বুবাই তখন চাকরি ছেড়ে চলে এসেছিল কলকাতায়, সেই কারণে একটা চাকরির ওপর থেকে আমাদের চালানো, 2 সংসার চালানো সম্ভব ছিল না। সেই কারণে আমরা কিছুতেই ও চাকরিটার করলো না, ছেড়ে দিয়ে চলে আসলো, বললো না আমি আর ও চাকরি করবো না, আমাকে সরকারি চাকরি পেতে হবে, এত পরিশ্রম আমি করতে পারছি না। আমরা অনেক চেষ্টা করেছিলাম বুঝিয়ে রাখার জন্য, কিন্তু ও থাকেনি, ঠিক আছে চলে এসেছে, এসে চেষ্টা করে নিজের চেষ্টায় নিজে পেয়ে গেছে। তা এখানে আমি কিন্তু এখানেও ডিসিশন দিইনি, আমি এখানেও কিছু বলিনি যে না তুই করবি কি করবি না হ্যান ত্যান। তা কলকাতায় যখন ও ওখান থেকে চলে আসলো, তখন ও কলকাতায় নিয়েই এসেছিল একটা কাজ নিয়েই কলকাতায় এসেছিলো, যে কাজ ছাড়া এসেছিলো তা নয়, কিন্তু সেই কাজে ও যেত না, মানে যেতই না, খুব জোর করে করে আমাদের পাঠানো হতো। ওকে যে ইয়েতে দিয়ে পাঠিয়েছিল কলকাতায়, সেই জিনিসটা ও করলো না আর কি, বললো যে না আমি করবো না, দিয়ে মাঝে মাঝে যেত, মাঝে মাঝে যেত না, এই করতে 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 একবারই ছেড়ে দিল। অনেক বোঝানো হয়েছিল, কিন্তু ছেড়ে দিয়েছে, ও পাওয়ার জন্যই ছেড়েছে, ও জানতো ও পাবে, মানে সেই মতোই ও পরীক্ষা দিয়েছিল। ওখান থেকে কলকাতা থেকে আসার 6 মাস পরেই পরীক্ষাটা দিয়েছিল, 6 মাস কি 7 মাস পর সেই পরীক্ষাটা দিয়ে ও ক্র্যাক করেছিল, মানে পরীক্ষায় পাশ করবে ও এটা জানতো, কিন্তু কারোর সঙ্গে বলেনি, কারণ আগে থেকে বলেই বা কী করবে। তারপর 6 মাস পরীক্ষার পরে, 6 মাস পরে পরীক্ষা দেওয়ার পরে সে পাশ করেছিল, ওই 6টা মাস ওর টেনশানে ছিল। তারপরে রেজাল্ট বেরোলো, কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছিল, কারণ ইন্টারভিউ তো বাকি আছে, ইন্টারভিউয়ে যদি না পায় তাহলে তো পরীক্ষায় পাশ করে কোনো লাভ নেই। সেই জন্য তাও পড়াশোনাও কন্টিনিউ করে গেছে। আর কলকাতায় যে কাজটা কলকাতায় করলো এসে, সেই কাজটা করতে চাইতো না, আমরা জোর করে করে পাঠাতাম, ওখান থেকে নিয়েই আসলো কাজটা, কিন্তু করলো না, জোর করে করে পাঠাতাম। তা এইরকম কোনো ডিসিশান আমরা জোর করে দিতে চাই, কিন্তু ও যদি না নেয় তাহলে দিই না। আর ওর বাবা যেখানে দেখি যে না চুপ করে আছে, ওর ডিসিশনে মত, মানে ওর মতেই মত দিয়েছে, তখন আমরা আর কিছু করি না। তা আমরা যেটা বলছিলাম যে সেই কৃষ্ণনগরের জমিও আমরা রাখতে পারলাম না, কারণ ওই ফ্ল্যাটটা কেনা হলো, ও থাকবে, সেই জন্য ফ্ল্যাটটা কেনা হলো বলে সেই আর্থিক সমস্যার জন্য আমরা কৃষ্ণনগরের জমিটাও বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে তবুও ফ্ল্যাটের টাকা পুরো শোধ করতে পারলাম না, সেখানে বেশ কিছু লোন থাকলো। তো লোন থাকার পরে আমরা আস্তে আস্তে সে লোন শোধ করার চেষ্টা করলাম, তবুও সেই লোন থাকা অবস্থাতেই আবার এই ফ্ল্যাটটা লোন নিয়ে কেনা হলো। যখন এই ফ্ল্যাটটা লোন নিয়ে কেনা হলো, এগুলো সব কিন্তু ওর ডিসিশনেই হয়েছে। ওর বাবা যখন জানে যে পারবে, তখন সে তখন সিদ্ধান্ত নিয়েই তারপরে হয়েছে। তা আমি ভেবেছিলাম নিজের জমির ওপর বাড়ি করব, যেটা বলছিলাম, কিন্তু নিজের জমি কলকাতা বাজারে কিনে বাড়ি করা খুব কঠিন, মানে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়, একদমই সম্ভব না, আমরা পারবই না। একটা ফ্ল্যাট কিনতেই যারা হাঁপিয়ে যাচ্ছি, তারা জমি কিনে বাড়ি করব কি করে। তো সেই কারণে বলা হলো, মানে ও সিদ্ধান্ত নিল যে ঠিক আছে এখন ফ্ল্যাট কিনে নিই, ভবিষ্যতে রিটায়ার করার পর যদি পারি তবে জমি কিনবো, নাহলে যা হয় তাই হবে ভাগ্যে। এখন তো কিনে নিয়ে এখন তো শেষ জীবনটা বাস করি, নাহলে তো শেষ জীবনটাও আমাকে ওরকমভাবে ভাড়া বাড়িতে বা ওই রকম অত কষ্ট করে কাটাতে হবে। সেই কারণে সেই ডিসিশানটা সে নিয়ে এইভাবে এখানে ফ্ল্যাটটা নিল, আর ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিল। তা যেটা বলছিলাম যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি জোর করে চাপিয়ে দিই না, বা আমার ওপরেও জোর করে চাপিয়ে দেয় না, সে চিন্তাটা করে যে কিভাবে কি করতে পারবে, তারপর সেটা আলোচনা হয়, আলোচনার মাধ্যমেই সেটা হয়। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমি কোনো সিদ্ধান্ত দিই না, তবে আমার কথাতে যে উঠে বসে এটাও ভুল কথা, এটাও না। তা সেটাই বলছি, যে সময়কার যে কাজটা, সেই সময়কার সেই কাজটা না করলে সত্যিই পরে আফসোস করতে হয়। আমাদের যেটাই হয়েছে, আমাদের যে প্রথম জীবনে আমরা এগুলো করতে পারিনি, ক্ষমতা ছিল না বলে করতে পারিনি, এমন নয় যে ইচ্ছাকৃত করিনি, সেটা শেষ জীবনে এসে যখন পারলাম তখন করলাম।
সেই কারণে এখন আফসোস হয় যে যদি সেই সময় পারতাম করতে, যদি সেই সময় কিছু পয়সা জমাতে পারতাম, কিছু পয়সা যদি থাকতো, এইটা ভাবতাম। কেউ যদি পাশে দাঁড়াতো, কেউ যদি একটু সাপোর্ট করতো, কিন্তু সেই সাপোর্ট করার মতন তো কেউ ছিল না। কি করে করবে? সবাইকেই খেটে করতে হয়, কারই বা পাশে সাপোর্ট থাকে? হ্যাঁ থাকে, অনেকের বাবার সম্পত্তি প্রচুর থাকে, তাদের সাপোর্ট থাকে, কিন্তু আমাদের সেই সাপোর্ট নেই। শ্বশুরের সম্পত্তি, বাবার সম্পত্তি কিচ্ছু নাই, একদম শূন্য থেকে শুরু করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কাজেই যে সময়কার যে কাজ, সেই সময়কার সেই কাজটা করাই ভালো। যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে তো কিছু করার নেই। আমরা ইচ্ছাকৃতভাবে করিনি এমন নয়, আমাদের সামর্থ্য ছিল না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক গল্প করলাম। গল্প করতে করতে আমি পুজোটা করে ফেললাম। সকাল থেকে অনেক কিছুই শেয়ার করলাম, শেয়ার করে তারপরে পুজোটা করলাম। আর বুয়ার বাবা ভোটে গিয়েছিল, ভোট থেকে আসলো, এসে তারপরে ওই তো দেখলে অত বেলায় চা খাওয়া, অত বেলায় আজকে অনেক বেলা হয়ে গিয়েছিলো আমাদের দুপুরের খাবার খেতে, কিন্তু কিছু করার ছিল না, দুপুরে খাবার দেরিতেই খেতে হবে, কারণ সকালের খাবার খেতে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর এসেছে সকাল 5টার সময়। হ্যাঁ, সে তো বলছিলাম যেটা, যে সকালে দেরি করে খাওয়া হয়েছে, সেই জন্য রাত্রে দেরি করে খাওয়া, আর এসেছে এই দুপুরে দেরি করে খাওয়া হয়েছে সেই কারণেই। আর এসেছে সকাল 5টার সময়। আমাদের বাড়িটা যেহেতু করিমপুরের ঠিকানায় দেয়া, সেই জন্য ওকে ওর বয়স হিসাব করে ওকে মানে বাড়ির কাছাকাছিই দিয়েছিল, কিন্তু ও তো থাকে কলকাতায়, আর ওর তো ঠিকানা চেঞ্জ করা হয়নি, ও তো থাকে এখানে, তো সেই জন্য ঠিকানা চেঞ্জ করায়নি বলে ওর বাড়ির কাছাকাছি দিয়েছিল, কিন্তু ওর আসতে অনেকটাই দেরি হলো। সকাল 5টা বেজে গিয়েছিল বাড়ি আসতে। 5টার সময় এসে বেলা 11টা পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে চা খাওয়া, টিফিন খাওয়া, এই সমস্ত হয়েছে। তা বলছে যে হ্যাঁ আমাকে শেষবেলায় দূরে দিয়ে দিলাম। তা না, দূরে দেয়নি, দিয়েছে ঠিকই, কিন্তু যেহেতু বাড়িটার ঠিকানা দেয়া আছে করিমপুরের বাড়ির, সেই জন্য একদম বাড়ির কাছেই দিয়েছিল। 1 ঘন্টার রাস্তা যেখান থেকে দিয়েছিল, মানে করিমপুর বাড়ি থেকে যেখানে ভোটের ডিউটি পড়েছিল সেটা 1 ঘন্টার রাস্তা, আর ওর স্কুল করিমপুরে, সেই হিসেবেই ওকে দিয়েছে। কিন্তু যেহেতু ও থাকে দূরে, সেহেতু ওর আসতে দেরি হয়ে গেছে। নাহলে যেখানে ভোট হয়েছে সেখান থেকে ওই জায়গাটা 1 ঘন্টার রাস্তা। আবার যেখানে জমা দিয়েছে ভোটের সব কিছু, সেই জমা দেওয়ার থেকে ওর আমাদের শ্বশুরবাড়ি 1 ঘন্টার রাস্তা। কিন্তু ও তো ওখানে যাবে না, ওইখানেই চলে আসবে, কারণ ভোটের পরে আর কোথাও ভালো লাগবে না বাড়িতে না আসা পর্যন্ত, সেই কারণে বাড়িতে চলে এসছে। তা দেখতে থাকো, শেষ হয়ে গেল, আমি এখানেই আজকে শেষ করে দেব। কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা সবাই জানিও। অনেক গল্প করলাম, অনেক কিছু বলে দিলাম, আমার জীবনের অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই কথাগুলো শেয়ার করার লোক নেই, এখন তোমাদেরকে পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। কার সঙ্গে শেয়ার করব বলো? শেয়ার করার কেউ নেই, সবাই শুনবে আর মজা নেবে, সেই কারণে এখানে শেয়ার করলে মজা নেওয়ার তো কেউ নেই। সবাই তোমরা আমার বন্ধু, সবাই বুঝবে, নিজের মতো করে বুঝে নেবে তোমরা যে সত্যি কী পরিস্থিতি আমাদের। তো এই জন্যে এখানে বলা, তাছাড়া বলার এখন আর সেই মানে পরিস্থিতি নেই। সেই সময়টা আগে ছিল যে সবাই সবার কথা বলতো, সবাই সবার কথা শুনতো, কিন্তু এখন কেউ কারোর কথা বলেও না, আর বললেও কেউ শোনে না। আমারই যেমন কারোর কথা শুনতে ভালোও লাগে না, আলোচনাটাও ভালো লাগে না। যেটুকু পারলাম সেটুকু মানে মানে ঘরের কথা আলোচনা বা শোনা ঠিক কেমন একটা লাগে, কিন্তু এখন তোমাদের পেয়েছি তাই তোমাদের সঙ্গে বলি, এটাই ব্যাপার। তোমরা নিজের মতো করে বোঝো, আর তোমরা সেগুলো শোনার পর ভালো ভালো কমেন্ট করো, এটা আমার বেশ ভালো লাগে। আমি এখন একটা কিছু নিয়ে আছি, যত দূরই পৌঁছয় না কেন তোমাদের মতো বন্ধু পেয়েছি, এটাই আমার সবচেয়ে ভালো লাগার জায়গা, সব থেকে ভালো লাগার জায়গা। যে চেনা নাই, সবাই আত্মার সম্পর্ক হয়ে গেছো কেমন সুন্দরভাবে। এত দূরে আমরা কেউ কাউকে দেখিনি, কিন্তু কিন্তু কি সুন্দর সম্পর্ক বলো। কেমন লাগলো ব্লগটা সবাই জানাবে। আজ এখানেই শেষ করে দেব, দেখতে থাকো। আমার পুজোও হয়ে গেল, সকাল থেকে অনেক কিছু করলাম, তারপরে স্নান সেরে পুজোটাও করে নিলাম। এবার পুজোর পরে দুপুরের খাওয়া দাওয়া সারবো, তারপরে আবার সন্ধেবেলায় সন্ধে দেব, সন্ধে দিয়ে আমার রেহাই। এই দেখো, খাওয়া দাওয়ার পরে আর বিকেলে সেরকম কোনো কাজ থাকে না, সন্ধে দেওয়া, বাসন গোছানো, এই সমস্ত কাজই থাকে। আর যদি আমি গ্যাস ট্যাসগুলো না মুছি সেগুলো থাকে। আজ ঠাকুরঘর থেকেই ব্লগটা শেষ করছি। তোমরা দেখলে আমি সারাদিন কি কি করলাম,
সারাটা দিন সকাল থেকে আর কি, সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা জানাবে, প্রত্যেকেই জানাবে। আর আমি রান্না কাজ যা করা সেগুলো সেরে এখন পুজোটা করে নিলাম। এবার পুজোর পরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে রেস্ট, তারপরে আবার সন্ধেবেলায় যাওয়া হবে। তা আমি ব্লগটা এখানেই আজকে শেষ করে দেবো, কারণ এর বেশি যদি আমি আর কিছু শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগ। এমনিতেই আমার ব্লগ অনেক বড় হয়ে যায়, সবাই মানে বলো আর কি যে বড় হয়ে যায়, কিন্তু আমি পারি না ছোট করে এডিট করতে, সেই কারণেই হয়তো বড় হয়ে যায়। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর কাছে দূরে যে যারা যেখান থেকে দেখছো, নতুন পুরনো মানে যে সমস্ত বন্ধু যেভাবে আমাকে দেখছো তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো। যারা নতুন বন্ধু তারা লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধু তারাও ব্লগ দেখো, আর নতুন বন্ধু যারা তারা আমার পুরনো ব্লগগুলো দেখো। পুরনো ব্লগগুলো খুব ভালো লাগবে, নতুন শুধু দেখো না, তার সঙ্গে পুরনোগুলো দেখো, দেখবে ভীষণই ভালো লাগবে। তা আমি আজকে এখানেই ব্লগটা শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।